কি ব্যাপার আপু, কোথায় নিয়ে যাচ্ছেন উনি আমায়? এলিসা অরুকে আশ্বস্ত করে ওর কানের পিছনে চুল গুজে দিতে দিতে বলে, ইটস ওকে, আমরাও আসি, ভয় পেও না, ও তোমাকে কিচ্ছু বলবে না। এলিসার কথার পাছে অরু আর কিছু বলার সুযোগ পেল না। তার আগেই বাইকে টান দেয় কৃতিক। অজ্ঞতা নিজেকে সামলানোর জন্য কৃতিকের জ্যাকেট টেনে ধরল অরুও। কৃতিক সামনে ফোকাস করে অরুকে ডেকে উঠল, অরু, তুই কি জানিস আজ তোর মায়ের অপারেশন? বলল। অরু হাসূচক মাথা নাড়ল। কৃতিক পুনরায় বলল, তুই কি এটা জানিস আমি ডক্টরকে বলে তোর মায়ের সব ট্রিটমেন্ট বন্ধ করে রেখেছি? আমি না বলার আগ পর্যন্ত ওরা তোর মায়ের অপারেশনে হাতও ছোঁয়াবে না। কৃতিকের কথায় অরুর মুখ থেকে যেন রক্তই সরে গেল। ও বাইকে বসে স্তম্ভিত গলায় বলল, আপনি কি মজা করছেন? তোর কি মনে হয় আমি মজা করার মুডে আছি? অরু নাক ফুলিয়ে বলল। তাহলে এসব কথা কেন বলছেন? কৃতিক একটা পুরাতন গলির মাথা বাইক থামিয়ে অরুর হাত ধরে বলল। বলছি চল। অরুর চারিদিকে তাকালো। দুপাশে পুরাতন ইটের চালার ঘর, তার মাঝ দিয়ে সরু রাস্তা। ঘরগুলোর মধ্যে বেশিরভাগই থাইল্যান্ডের স্থানীয় মানুষজনের পুরাতন দোকানপাটও, ছোটখাটো স্ট্রিট মার্কেট, হকারি আর ঐতিহ্যবাহী কাপড়ের দোকান দিয়ে ভর্তি। গলিটা সরু রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে অরু খেয়াল করলো আশেপাশে সবাই ওদের দিকে অদ্ভুত নজরে তাকিয়ে আছে, যেমনটা আমরা ভিনদেশিতে দেখলে করি। অরুও বড় বড় চোখ করে এইদিক ওদিক দৃষ্টিপাত করলেও কৃতিক সোজা হাঁটছে। হাঁটছে তো হাঁটছে কৃতিকের পুরুষালী কদমের সাথে পা মিলিয়ে। হাঁটতে হাঁটতে অরু পা ব্যথা করছে এখন। গোড়ালি ভেঙে মাটিতে বসে পড়তে ইচ্ছে করছে। উপায় তো না পেয়ে অরু সুতল। আর কত দূর? কৃতিক ক্রু হেসে বলল, বাব্বা, এত তারা? কিসের তারা? আর আপনি একটু আগে কি বললেন? আমার মায়ের অপারেশন বন্ধ কেন করেছেন? কি সমস্যা বলুন? কৃতিক যেতে যেতে বলল, সমস্যা তো তুই। মানে? গলির শেষ প্রান্তে একটা পুরাতন মসজিদের সামনে দাঁড়িয়ে কৃতিক একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ভেতরে গিয়ে যা করতে বলবো, যেভাবে করতে বলবো তাই করবি, নয়তো তোর মায়ের অপারেশন আর হচ্ছে না। অরু তৎক্ষণাৎ কৃতিকে থেকে নিজের হাতটা ঝটকা মেরে ছাড়িয়ে বলল, মস্করা পেয়েছেন? অপারেশন হবে না মানে? আপনি বলবেন আর অপারেশন হবে না, এত সোজা? কৃতিক কপট হেসে অরুর দিকে ঝুঁকে এসে বলল, ছোট মানুষ, মেমোরি লস হতেই পারে, কোনো সমস্যা নেই, আমি মনে করিয়ে দিচ্ছি। মনে আছে আমার অ্যাপ্রুভালের জন্য তোর মা দীর্ঘ 1 বছর বাংলাদেশে পড়েছিল? অরু এবার গলাস্বর কিছুটা কাঁধে নামিয়ে বলল। কি বলতে চাইছেন? কৃতিক সামনে তাকিয়ে বলল। আজ এই মুহূর্তে এখানে আমাদের বিয়ে হবে। কৃতিকের কথায় অরুর মাথা ঘুরে উঠল। কি বলে এই লোক? জীবনটা কি ছেলে খেলা? যাকে ইচ্ছে হলো তাকে ধরে আনলাম আর জিদ দেখিয়ে বিয়ে করে নিলাম। কৃতিকের উপর মেজাজ চড়া হয়ে গিয়েছে অরুর। ও হিংস্র বাঘের মতো গর্জে উঠছে বলল, আপনি একটা পাগল, উন্মাদ, সাইকো। নয়তো নিজের সৎ বোনের জীবন নিয়ে এভাবে ছেলে খেলা করতে পারতেন না। অরুর কথাটা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে এক থাবায় ওর বুকের কাছে জামাটা খামচে ধরল কৃতিক। ফিরফিরে জামাটায় এক টান দিয়ে নিজের কাছে টেনে এনে অরুর দিকে চোখ রাঙিয়ে কৃতিক খিচে হিচিচি বলল, তুই আমার কেমন বোন? কোন হিসাবে বোন? উত্তর দে। তোর বাপ আর বাপ এক নয়, তোর মা আমার মা এক নয়, তাহলে নিজেকে আমার বোন দাবি করিস কোন সাহসে? শেষ কথাটা বলে অরুকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় কৃতিক। কৃতিকের যুক্তির কাছে হেরে গিয়ে অরুও চুপ হয়ে যায়। চোখ মুখে অসহায় ছাপ টেনে গলার মাঝে কান্না আটকে রেখে টলমলে চোখে কৃতিককে বলে, তাই বলে আপনি আমাকে জোর করে বিয়ে করবেন? সমাজ কি বলবে, দুনিয়া কি বলবে? আপনার সাথে আমি সেটাও কি সম্ভব? আপনার সাথে আমি সেটাও কি সম্ভব? কোন ভুলের রাগ ছাড়ছেন আমার উপর বলুন তো? কৃতিকের দৃষ্টিতে কোনো করুণা ছিটে ফোটাও নেই। ও এগিয়ে এসে পুনরায় ওর হাত চেপে ধরে বলল, উপরওয়ালা যার প্রাধান্য দিয়েছে সমাজ তাতে বাধা দেওয়ার অধিকার রাখে না, আর না আমি এসবে পরোয়া করি। অরু পুনরায় নিজের হাত ছাড়িয়ে বলল, আমার জীবনটা এভাবে কেন নষ্ট করছেন? কি করেছি আমি? কৃতিক অরুর দিকে তাকিয়ে হাসকি কণ্ঠে বলল, বিলিভ মি অরু, একটা সময় আসবে যখন তুই এই সম্পর্কটার জন্য জীবন দিয়ে দিতেও রাজি থাকবি। তখন তুই নিজ মুখে বলবি, সেদিন যা হয়েছিল খুব ভালো হয়েছিল, আমি এখন পরিপূর্ণ। আর সেই দিন বেশি দূরে নয়, এখন চুপচাপ ভেতরে চল। ওর তেতে উঠে বলল, আমি যাব না।
মা আপাকে না জানিয়ে এভাবে লুকিয়ে চুরিয়ে বিয়ে আমি জীবনেও করব না। জায়ান, কৃতিক লুকিয়ে চুরিয়ে কিছু করে না। আমার মন চেয়েছে আমি এখন এই মুহূর্তে তোকে বিয়ে করব, মানে করবই। যদি বেশি বাড়াবাড়ি করিস তাহলে তোর মাকে আজই প্লেনে করে বাংলাদেশ পাঠিয়ে দেব, ইভেন উইদাউট এনি ট্রিটমেন্ট। না। কৃতিকের শেষ কথাতে অরু শব্দ না করে বলে উঠছে। অরুকে কাঁদতে দেখে কৃতিক ওর হাত ধরে ভেতরে প্রবেশ করতে করতে বলল, মায়ের ভালো চাইলে ভেতরে চল, তুই শুধু তোর নামটা আমার নামে লিখে দিবি, ব্যাস। বাকিটা জীবন তোকে সামনে নেওয়ার দায়িত্ব শুধু আমার। অরু কাঁদতে কাঁদতে হেঁচকি টেনে বলল। আগে ডক্টরকে কল করে বলুন মায়ের ট্রিটমেন্ট শুরু করতে। কৃতিক যেতে যেতে বলল, ফোন রিসর্টে ফেলে এসেছি, বিয়েটা হয়ে যাক, অর্ণবের ফোন থেকে কন্ট্যাক্ট করে বলে দেব। ততক্ষণে যদি মায়ের কোনো ক্ষতি হয়ে যায়? কৃতিক এবার হাঁটার গতি থামিয়ে অরুর দিকে তাকিয়ে চোখ পাকিয়ে বলল, আমি বলেছি যখন পরে, তার মানে পরেই। আগে বিয়ে হবে, তারপর সব। পুরাতন ছোট্ট মসজিদটার ইটের ছালায় ক্ষয়ে যায় অবস্থা। ধর্ম ভিত্তিক দেশ না হওয়াতে এদেশে হুজুর কিংবা মুসলিম খুঁজে পাওয়া বেশ কষ্টসাধ্য। তবুও কোথাও থেকে যেন অর্ণব, সায়র আর এলিসা কোথা থেকে যেন অর্ণব আর সায়র মিলে একজন ইন্দোনেশিয়ান হুজুর খুঁজে এনেছে। আর অরু আর কৃতিক ভিতরে ঢুকতে অর্ণব সাজিয়ে উঠে বলল, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বন্ধুরা, আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, গল্প পড়তে এসে প্লিজ একটা করে লাইক এবং একটি করে কমেন্ট করে যাবেন। প্লিজ প্লিজ সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ একটা গল্প বানাতে অনেক কষ্ট হয়, অনেক সময় ব্যয় হয়। আপনাদের থেকে একটা লাইক এবং একটা কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব পেলে আমাদের আরও আগ্রহী হয় নতুন নতুন গল্প দেওয়ার। ধন্যবাদ সবাইকে। এই যে শুনুন, আপনাকে বলছি, একটা সাবস্ক্রাইব করে দেন। লাভ ইউ বন্ধুরা, লাভ ইউ রিপ্লাই চাই আপনাদের থেকে। এতক্ষণ লাগে তোদের? সেই কখন থেকে অপেক্ষা করছি। কৃতিক ভাবলেশীন কণ্ঠে বলল, বউকে রাজি করাতে দেরি হয়ে গেল। তা তোর লয়ার আর হুজুর কই? কৃতিকের কথা অর্ণব পাশে সরে গিয়ে বলল, এই যে আমেরিকান লয়ার। যেহেতু তুই ওরু দুজনেই আমেরিকা থেকে বিলং করিস, তাই উনি তোদের রেজিস্ট্রি ম্যারেজটা আমেরিকার কোর্টে তুলবে। অর্ণবের বুদ্ধি দেখে সার এগিয়ে এসে বলল, ওরে শালা, এই ব্যাংকক বসে আমেরিকান লয়ার কই পেলি তুই? অর্ণব নিজের কাজ ছাড়া দিয়ে একটু ভাব নিয়ে বলল। পেয়েছি, টাকা থাকলে বাঘের চোখও মেলে। সার নাক শিকই তুলে বলল, তা এতই যখন টাকা, তাহলে একটা বাঙালি হুজুর ধরে আনতে পারলি না? এ কোন দেশে হুজুর নিয়ে এলি? আচ্ছা, এ কোন দেশে হুজুর নিয়ে এলি? কথা বুঝি না কিছু না। কবুল কোন ভাষায় বলবে ওরা? অর্ণব দাঁত কিরমিরিয়ে বলল, আহাম্মক, বিয়ের সময় সব দেশেই কবুল বলে। তোর এত চিন্তা করতে হবে না, হুজুর হলেই হলো। তাছাড়া এলিসা মোটামুটি ইন্দোনেশিয়ান ভাষা জানে। সার হাসূচক মাথা নাড়িয়ে পাশে সরে গেল। কৃতিক বিরক্ত হয়ে বলল, তোদের গবেষণা শেষ হয়েছে, তাহলে এবার বিয়েটা করি। সাহেব সুকুচকে বলল, তোর দেখি তর সইছে না জেকে। দাঁড়া, এলিসা ফুলের মালাটা নিয়ে আসুক। অর্ণব লয়ারের সাথে কথা বলে কাগজপত্র রেডি করে কৃতিককে ডেকে বলে। জেকে, ওরুকে নিয়ে আয়, সাইন করবি। কৃতিক এবার অরুর 5 আঙ্গুলের ভাঁজে আঙ্গুলগুলো ঢুকিয়ে বলল। আয় আমার সাথে। লয়ারের সামনে চেয়ারে দুটো পাশাপাশিতে বসে আছে অরু আর কৃতিক। অরু নিস্তব্ধ চোখে জলে রেজিস্ট্রি পেপার ভিজে আঠা আঠা হয়ে গিয়েছে, তবুও কলম হাতে নিয়ে বসে আছে সে। অরুর এহেন কাণ্ডে বিরক্ত হয়ে কৃতিক আস্তে করে অর্ণবকে বলল, অর্ণব প্রাইভেট চেক বুক কর, অরুণ মা দেশে ফিরবে। কৃতিকের কথা আগামাথা অর্ণবে বুঝে না এলেও অরু তৎক্ষণাৎ বলল, করছি, সাইন করছি। চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ল নোনা জলটুকু হাতের পিঠ দিয়ে মুছে কাপা কাপা হাতে অস্পষ্ট স্বরে আরোরা শেখ নামটা লিখে দিল অরু। অরুর সিগনেচার পর্ব শেষ হলে কৃতিক নিজেও গুটি গুটি অক্ষরে জায়ান কৃতিক চৌধুরী নামটা লিখে দেয়। সিগনেচারটা করার সময় কৃতিকের মুখটা ছিল থমথমার গম্ভীর। দেখে মনে হচ্ছিল অরুকে নয়, বরং ওকেই অরু জোর করে বিয়ে করাচ্ছে। তবে ওর মনে চলছিল অন্য স্বর। কথা দিয়েছিলাম, খুব বেশি না, একটুখানি বড় হ, তোকে আমি আমার করে নেব। আজ কথা রেখেছি, তুই আজ থেকে
আমার অরু, পুরোটাই আমার। রেজিস্ট্রি পেপারে সাইন করা শেষ হলে এলিসা একটা তাজা ফুলের মালা অরুর হাতে ধরিয়ে দিল, অন্যটা কৃতিকের হাতে। তারপর মোবাইলের ভিডিও অন করতে করতে বলল। জেকে বকিয়ে মালা পরা। কৃতিক বিরক্ত ভঙ্গিতে বলল। এসবের দরকার নেই তো এলিসা। দরকার আছে, তুই পড়া। এলিসার কথায় কৃতিক অরুর নত করে মা রাখা মাথার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল। মাথা তোল, মালা পরাবো। সায়র চোখ মুখ কুচকে বলল। ফিরে আসলে জেকে, তোর বউ হয়ে গিয়েছে মেয়েটা, এখন তো একটু সম্মান দে। কৃতিক এবার সত্যি সত্যি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল। অরু, মাথা তোলো, মালা পরাবো। তোলো শব্দটা বলতে গিয়ে কৃতিকের বোধের জিভ খসেই পড়ার উপক্রম। ওকে দিয়ে এইসব হয় না মোটেই। এবার এলিসাও পাশ থেকে তাড়া দিয়ে অরুকে বলল। ওরও মাথা তোলো। সবার জোড়াজুড়িতে অরু এবার মাথাটা তুলে কৃতিকের চোখের দিকে চাইল, সেই ঝড় তোলা কামুক চাহনে। চোখে দেখে মনে হচ্ছে না এই লোকটা একটু আগে এত বড় ভয়াবহ কাণ্ড ঘটিয়েছে, অথচ সবার মধ্য থেকে ফেসে গিয়েছে অরুও। অরুর ভাবনার মাঝে ওর গলায় মালা পরিয়ে দিল কৃতিক। এবার অরুর পালা, কিন্তু অরুর মতো একরতি চুনুপুচি মতো মেয়ে খামার মতো দাঁড়িয়ে থাকা গ্রিকট খ্যাত কৃতিকের লাগাম কি করে পাবে? গ্রিক গড খ্যাত কৃতিকের লাগাম কি করেই বা পাবে? তাই সহসায় পা উঁচে আঙুলের উপর ভর করে দাঁড়িয়ে মুখ কাচুমাচু করে অরু বলল। পারছি না তো। অরুর কথা এলিসা মুখ টিপে হাসি সংবরণ করে বলল। জেকে কি সমস্যা? তোর বউ তো তোর নাগাল পাচ্ছে না। কৃতিক কিছু না বলে এবার মাথা নুইয়ে দিল অরুর সামনে। তৎক্ষণাৎ ওকে মালা পরিয়ে দেয় অরু। ঠিক সেই মুহূর্তে মুঠোফোনে ক্যামেরা বন্দি করে নেয় এলিসা। এরপর ধর্মীয় মতে ওদের আরো একবার বিয়ে হয়। অরু আর কৃতিক দুজনেই কবুল বলে বিয়েটা সম্পন্ন করে। অরু কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে গিয়েছে, নাক চোখ লাল বর্ণ ধারণ করেছে। ওর পরনে ছিল লং স্কার্ট আর সুতির টপস। চেহারা কৃত্রিম প্রসাধনী লেশ মাত্র নেই, তবুও বিয়ের মালা পরিহিত সদ্য বিবাহিতা অরুকে দেখতে অপরূপা লাগছে। চেহারাতে অন্যরকম লাবণ্যতা এসেছে মেয়েটার। এটা বোধহয় নতুন নতুন বিয়ের পর সব মেয়েদেরই আসে, তাই অরুরও এসেছে। বিয়ের পালা শেষ হলে ছোট্ট একটা নিয়মের মাঝে আটকে পড়ে ওরা। এটা ইন্দোনেশিয়ান সংস্কৃতি। বিয়ের পর স্বামী তার স্ত্রীর ঘোমটা খুলে মুখ দেখবে, অতঃপর স্ত্রী তার স্বামীর দুহাতে চুমু খেয়ে চোখ দুটো। বিয়ের পর স্বামী তার স্ত্রীর ঘোমটা খুলে মুখ দেখবে, অতঃপর স্ত্রী তার স্বামীর দুহাতে চুমু খেয়ে হাত দুটো চোখে ছুঁয়ে সম্মান জানাবে। আর স্বামী স্ত্রীর মাথায় হাত রেখে আন্তরিকতা টুকু সাদরে গ্রহণ করবে। দারুণ ট্রেন্ড। হুজুরের মুখে কথাগুলো শুনে এলিসা অনুপ সায়র এক প্রকার ঝুলে পড়েছে ওদের দিয়ে। এই ট্রেন্ড পালন করাবে। সব নিয়ম পালন করা হয়েছে, এইটুকু কেন বাকি থাকবে? ওদের জোরাজোরিতে কৃতিক বিরক্ত হয়ে বলল। অনেক কিছু করেছি, আর পারবো না। এখন যা করার তোরা কর। এলিসা ওর দিকে তাকিয়ে কটমুটি বলল। পারবি না মানে? মেয়েটাকে জোর জবরদস্তি করে বিয়ে করেছিস, আর এখন বলছিস নিয়ম পালন করতে পারবি না? মগের মূল্য নাকি? ভাই, কেন বুঝছিস না? এটা বাঙালি নিয়ম না, কোথাকার ইন্দোনেশিয়ান নিয়ম। আমরা কেন পালন করতে যাব? এলিসা কৃতিকের কথায় ঘোর আপত্তি জানিয়ে বলল। শোন জেকে, নিয়ম ইজ নিয়ম। অত দেশ বুঝি না আমরা, সো চুপচাপ পালন করে ফেলো। পাশ থেকে অর্ণব বলল। শুধু শুধু সময় নষ্ট করছিস জেকে। ওরও তো এখন তোর বই, যা নিয়ম আছে সব করে ফেল। অ্যালিসা হলে তো আমি নাচতে নাচতে ট্রেন পালন করতাম। শুধুমাত্র নিজের দেশ কেন, এশিয়ান সবগুলো কান্ট্রির থেকে নিয়ম ধার করে এনে এনে পালন করতাম। এলিসা অর্ণবকে চোখ রাঙিয়ে বলল। থামবি তুই? কৃতিক এবার ওদের সবাইকে একসাথে থামিয়ে দিয়ে বলল। আচ্ছা চুপ কর তোরা, করছি। যা যা নিয়ম আছে সব পালন করছি, তবুও চেঁচামেচি থামা। কৃতিকের সম্মতি পেয়ে এলিসা এগিয়ে এসে অরুর পাতলা ফিনফিনে দোপাট্টা দিয়ে ওর মাথাটা বড়সড় করে একটা ঘোমটাই দিয়ে দিল। এখন আর অরুর মুখ দেখা যাচ্ছে না। কৃতিক কয়েক সেকেন্ড ঘোমটা টানা অরুর দিকে তাকে হাত বাড়িয়ে দিল। ধীরে ধীরে অরুর ঘোমটাটা সরানোর উদ্দেশ্যে ভেতরে উত্তেজনা উৎফুল্লতায় এবার সত্যি সত্যি ওর হাত কাঁপছে। নিজেকে বারবার দাঁড় করাচ্ছে স্বপ্ন দুয়ারে। অরু এখন ওর আক্ষরিক অর্থে কৃতিকের বউ, মিসেস আরোরা জায়ান। আর
এই মুহূর্তে কৃতিক তার বইয়ের ঘোমটা সরাচ্ছে মুখ দেখার উদ্দেশ্যে। এটা কি আদৌ সত্যি নাকি স্বপ্ন? কৃতিক ধীরে ধীরে ঘোমটা তুলে অরু না তার নতুন বইয়ের মুখের দিকে নিষ্পাপ চোখে চেয়ে রইল খানিকক্ষণ। ওর পুরো পৃথিবীটা যেন এখানে থমকে গিয়েছে। অরুকে আজ মাত্রাতিরিক্ত সুন্দর লাগছে। তাই তো কৃতিকের মতো শক্তপোক্ত কঠিন হৃদয়ের মানুষটাও কেমন গলে গলে যাচ্ছে ওর মায়াবী মুখখানা দেখে। গোমরা তোলা হয়ে গেলে এলিসা আর হুজুরের নির্দেশে কাপা কাপা হাতে কৃতিকের জিম করা পেশিবুল সাদা ফসা হাত দুটো হাতের মধ্যে নিয়ে নেয় অরু। অতঃপর হিচকি দিতে দিতে ওর দু হাতের পিঠে নিজের ভেজা নরম তুতুলে অদর কানে ছুঁয়ে দেয় নির্লিপ্তে। অতঃপর মাথা নুয়ে স্পর্শ করার নিজের দু চোখে। অরুর এই নিয়ম পালনে কি মোটেও আন্তরিকতা ছিল না? ছিল তো। যতই যাই হোক, বিয়ের পর মেয়েদের হৃদয়টা স্বামীর প্রতি আপনি দুর্বল হয়ে যায়। ওই মুহূর্তে অরুর বোধহয় তাই হয়েছিল। অরু যখন কৃতিকের হাত দুটো দু চোখে স্পর্শ করে তখন কৃতিক তার এক হাত নিয়ে অরুর মাথার উপর রেখে অন্য হাতের বাহুতে টেনে নেয় অরুর ছোট্ট শরীরটাকে। সঙ্গে সঙ্গে কৃতিকের সাদা সাদা খামচে ধরে ওর বুকে মুখ লুকিয়ে কান্নায় ভেঙে পড়ে অরু। কি জানি কেন এত কেঁদেছিল সেদিন, আর কাঁদতেই যখন তখন কৃতিকের বুকেই কেন? তখন তো কৃতিকই আসল কালপিট ছিল, তবুও কৃতিকের বুকেই কেঁদে ফাঁসিয়েছিল অরু। এসব অযথা নিয়মকানুন পালনের পর কৃতিকা দাঁড়ালো না, অরুকে কোলে তুলে নিয়ে বেরিয়ে গেল মসজিদ থেকে। তারপর বাইকে বসে বরাবরের মতো নিজের ওয়ালেট, সিগারেটের বক্স, এমনকি একটু আগের মালাটাও অরুর হাতে ধরিয়ে দিল সে। অরু চুপচাপ সেগুলো হাতে নিয়েই বসে পড়লো বাইকের পেছনে। অরুর ভেতরে তখনও ভোতা ভোতা অনুভূতি থাকলেও আজ ওর অনুভূতিগুলো তঙ্গে। এখন মনে হচ্ছে বিয়ের পরে স্বামীর সাথে ওর প্রথম বাইক রাইড বোধহয় সেটাই ছিল। সেদিনের ঘটে যাওয়া প্রত্যেকটা কথা পুঙ্খানুপুঙ্খন করে মনে করে আরও একবার লাজুকতায় মুড়িয়ে গেল অরু। সেই লাজে রাঙা হলো নরম তুলতুলে কপল দুখানা। ইদানিং প্রায়শই শেষ রাতে ঝড় হয়। প্রকট ঝড়ে গাছপালা ভেঙে চলে শহরতলির হাইওয়ে রাস্তাঘাট পর্যন্ত ব্লক হয়ে থাকে নিমিষে। অতঃপর ভোর হতে সেই ঝড় বৃষ্টি দমে গিয়ে নতুন করে উদয়মান হয় সোনালি রঙা সূর্যকিরণ। এখন সন্ধ্যারাত চলমান, তবুও শেষ রাতে ঝড়ের পূর্বাভাস দিয়ে যাচ্ছে হু হু করে এলোপাথারি বইতে থাকা মেঘ ভেজা ঘূর্ণিবায়ু। সেই তীব্র ঝড় হাওয়ার উল্টো পথে বাতাস কেটে কেটে এগিয়ে যাচ্ছে কৃতিকের ব্ল্যাক মার্সিডিজটা। চারিদিকে শুনশান নীরবতা বিরাজমান, পুরো রাস্তাটা খালি পড়ে আছে। এই জায়গাটা বরাবরই এমন। সন্ধ্যা হতে না হতে মানুষজনের আনাগোনা নেমে আসে সোনের কোছায়। ড্রাইভিং সিটে বসে দক্ষ হাতে স্টিয়ারিং করাচ্ছে কৃতিক নিজেই। ভার্সিটির কিছু জরুরি কাজ সম্পূর্ণ করে আজকে নিউ ইয়র্ক থেকে সান ফ্রান্সিসকো ফিরেছে সে। চোখে তার ক্লান্তির ছাপ স্পষ্ট। সবসময় সেট হয়ে থাকা আন্ডারকার্টিং স্টাইলিশ চুলগুলো এখন এলোমেলো ভাবে কপালে পড়ে আছে। ড্রাইভ করতে করতে প্রায়শই কপালে পড়ে থাকা অবিন্যস্ত চুলগুলোকে এক হাত দিয়ে ব্যাক ব্রাশ করে পেছনে ঠেলছে কৃতিক। তবে এই মুহূর্তে ওর ক্লান্ত মুখভঙ্গিমা খুব একটা ঠাউর করা যাচ্ছে না। চোখের ভাষা পড়ার উপায় নেই, দেখলেই মনে হবে অনুভূতিহীন নির্জীব এক কাঠের বোতল। অথচ হাত দুটো চলছে নির্বিঘ্নে। কৃতিক যখন স্পিডোমিটারের সর্বোচ্চ গতিতে নিজের গাড়িটাকে বাতাসের বিপরীতে উড়িয়ে নিয়ে যাচ্ছিল, ঠিক তখনই খানিকটা ফুসরত দিয়ে প্রাইভেট ফোনটা সশব্দে বেজে উঠছে ওর। কৃতিক কানে ব্লুটুথ লাগিয়ে স্পিডোমিটারের গতি সামান্য ধীর করে ফোনটা রিসিভ করল। ফোন রিসিভ করতে ওপাশ থেকে অর্ণব হন্তদন্ত হয়ে বলে উঠছে, ভাই খবর শুনেছিস? কৃতিক সুথালো গলার কি খবর? আওয়াজে একটা উৎকণ্ঠা নিয়ে অর্ণব বলল, নিখিলকে সার্চ করার জন্য পুলিশ সহকারে ওর অ্যাপার্টমেন্টে গিয়েছিলাম, কিন্তু নিখিল কোথাও নেই মানে কোথাও না। ভার্সিটি, ক্যাম্পাস, সায়েন্স সিটি টিম কেউ ওর খবর জানে না, কেউ না, এমনকি ওর গার্লফ্রেন্ডরাও না। কোথায় পালালো বলতো হতচ্ছাড়া? কৃতিক স্পষ্ট আওয়াজে বলল, কোথাও না। কি? অর্ণবের কথার প্রতি উত্তরে কৃতিক বলল, ওকে রাশিয়ান মাফিয়ারা গুম করে নিয়ে গেছে। তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়েছিল কিনা দেখো গিয়ে। এতক্ষণে হয়তো পিস পিস করে ওর লিভার, কিডনিগুলো অন্য দেশে পাচার করে দিয়েছে তারা। কৃতিক এমন ভাবে নিরুদ্বেগ কথাগুলো বলছিল যেন সামান্য একটা মুরগি কাটার কথা বলছে এখানে। কি আশ্চর্য!
কৃতিকের কথায় অর্ণব আতকে উঠে বলল। কি বলছিস? তুই কি করে জানলি এত সব? কৃতিক ট্র্যাপ করতে করতে ঠোঁটের কোণে একটা বিনাস্ত কপট হাসি ধরে রেখে বলল। আমি তো ওকে মাফিয়াদের হাতে ধরিয়ে দিয়েছি কৌশলে। অর্ণব তেতে উঠে বলল। এটা মোটেও হেলাফেলার কথা নয় জেকে। ছেলেটা ইয়াং, বুদ্ধিতে কুলিয়ে উঠতে না পেরে ভুল করে বসেছে। আমরা ওকে আরেকটা সুযোগ দিতে পারতাম, হয়তো শুধরে যেত, নিজের ভুলটা বুঝতে পারতো। তা না, তুই ওকে ডিরেক্ট মৃত্যুর দিকে ঠেলে দিলি। এইভাবে কৌশলে আর কত মানুষকে মারবি তুই? সেদিন অ্যাক্সিডেন্টের পর জ্যাকসন হসপিটালের ঢুকে ঢুকে মারা গিয়েছে, আর আজ নিখিল। অর্ণবের কথায় কৃতিকের মোচেও হেলদোল হলো না, বরঞ্চ নিজের চোয়ালখানা শক্ত করে ও বলল। যে যার কর্মফল ভোগ করলে আমার তো কিছু করার নেই। অর্ণব দীর্ঘশ্বাস ছেড়ে বলল। ওদের একমাত্র দোষ কি? ওরা অরুর দিকে হাত বাড়িয়েছিল, তাই তো? কৃতিক তির্যক হেসে বলল। এক্স্যাক্টলি। এত অবসেশন ভালো নয় জেকে। বাই এনি চান্স তোর এই অতিরিক্ত আসক্তি অরুর উপর চড়াও হলে তখন মেয়েটাকে তো রেগে মেগে মেরেই ফেলবি তুই। অর্ণবের কথার পাশে কৃতিক বলল। কখনো এমন পরিস্থিতি এলে নিজেকেই নিজে আঘাত করব আমি, তবুও ওকে নয়। আফটার অল শি ইজ মাই প্রপার্টি, হার্টবিট অ্যান্ড মাই এভরিথিং। অর্ণব ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে বলল। বুঝেছি, তোকে আবারও সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যেতে হবে, নয়তো তুই শুধরাবি না। কৃতিক ওর কথায় বিরক্ত হয়ে বলল। জ্ঞানদান পর্ব শেষ হলে বলো, কলটা রেখে দেই, আমি ড্রাইভ করছি। এরপর ওপাশ থেকে কল কাটার পিকপিক আওয়াজ ভেসে এলো কানে। অর্ণব কল রেখে দিল। কৃতিক আবারও মন দিল ড্রাইভিংয়ে। সেদিন পাহাড়ের ঘটনার পর আজ প্রায় 1 সপ্তাহ হতে চলল, অথচ গত 1 সপ্তাহে একবারও ওর সাথে দেখা কিংবা কথা কোনোটাই হয়ে উঠেনি ওর। কারণ গত 1 সপ্তাহ ধরেই শহরে বাইরে ছিল কৃতিক। আর আজ যখন সান ফ্রান্সিসকো ফিরে ওরকে কল দিল, তখন বারবারই ফোনটা বন্ধ বলছে। এতক্ষণ তো কৃতিক ভেবেছে ব্যাপারটা খুবই স্বাভাবিক, ফোন বন্ধ থাকতে পারে, কিন্তু অর্ণবের সাথে কথা বলার পর থেকে অরুকে দেখার জন্য হৃদয়টা কেমন আনচান করছে ওর। বারবার মনে হচ্ছে দেখা না হোক, অ্যাটলিস্ট অরুর তপ্ত নিঃশ্বাসের শব্দটুকু তো যদি শোনা যেত, তাহলে রাতে অন্তত নিশ্চিন্তে ঘুমানো যেত। খানিকক্ষণ ধরে আকাশ পাতাল ভাবতে ভাবতে মাঝ পথেই ব্রেক কষলো কৃতিক। অতঃপর ফোন হাতে নিয়ে দ্রুততার সাথে জাল করলো অরুর নাম্বারে, কিন্তু না, অরু কল তুলল না। গত কয়েকবারের মতো এবারও ফোনটা বন্ধ বলছে। অ্যান্ড কাণ্ডে কৃতিক বেশ বিরক্ত হলো। উগ্র মেজাজটা হুট করে চড়ো হলো ওর উপর। রাগের তোপে মনে মনে দত খিচে বললা। তোকে একবার চোখের সামনে পেয়ে নেই অরু, তারপর বুঝাবো ফোন বন্ধ করে রাখার শাস্তি কাকে বলে। বারবার কল দিয়ে কোনোভাবে অরুকে কলে না পেয়ে বিরক্তিতে ফুসফুস করতে করতে শেষমেশ কৃতিক কল লাগালো প্রত্যয়ের নাম্বারে। 2-1বার রিং হওয়ার পরপরই কল তুললো প্রত্যয়। তবে ওপাশ থেকে কিছু বলার আগে কৃতিক তড়িঘড়ি করে প্রশ্ন ছিল ওকে। অরুর কোনো খবর জানো প্রত্যয়? ওপাশ থেকে বোধহয় প্রত্যয় শুষ্ক ঠোক গেলার আওয়াজে ভেসে এলো। অজ্ঞতায় আমতা আমতা করতে লাগলো ও। প্রত্যয় আমতা আমতা করছে দেখে কৃতিক হুঙ্কার দিয়ে পড়ল। কি হয়েছে এরকম মেয়েদের মতো মিনমিন করছো কেন? যা বলার স্পষ্টভাবে বলো। হোয়ার ইজ অরু? প্রত্যয় উল্টো প্রশ্ন করে শুথল। ভাই, আপনি কি ফিরেছেন? কৃতিক বলল। হ্যাঁ, একটু আগেই ফিরেছি, এখন বাড়ির দিকে যাচ্ছি। কেন বলো তো? প্রত্যয় ভয়ার্থ গলায় গাইগুই করে বলল। তাহলে বোধহয় আমাদের একবার অরুদের বাসায় যাওয়া উচিত। আমি শুনেছি, না মানে শিওর না, শুনেছি কেবল আরুর মানে আজমেরি ম্যাম বোধহয় অরুকে বিয়ে দিতে চাইছেন। আজ পাত্রপক্ষ দেখতে আসার কথা। প্রত্যয়ের কথা শুনে কৃতিকের মাথায় ভলভলি রক্ত উঠে গেল। নিজের সর্বশক্তি প্রয়োগ করে স্টিয়ারিং চেপে ধরে কৃতিক গর্জে উঠে বলল। হোয়াট? এমন একটা কথা তুমি আমাকে এখন বলছো? ব্রেন কোথায় তোমার? প্রত্যয় থতমত খেয়ে বলল। মানে আমি নিজে একটু আগে শুনলাম ভাই। কৃতিক আর অযথা কথা বাড়ির সময় নষ্ট করলে না। তৎক্ষণাৎ গাড়ি ঘুরিয়ে স্পিডোমিটারের কাছে 100 উপর গতি তুলে হাওয়ার বেগে হুশ করে চলে গেল উল্টো পথে। বাইরের ঝড়ো হাওয়া ক্ষণে ক্ষণে বেড়ে চলেছে। প্রচন্ড বাতাসের তাণ্ডবে বারবার জানালার ভারী পাল্লাগুলো ভারী খাচ্ছে আর বিকট আওয়াজ তৈরি করছে। এই দানবীয় শব্দ সইতে না পেরে অরু এগিয়ে গিয়ে রুমের সবগুলো জানালা গ্লাস টেনে দিল। গ্লাস টেনে দেওয়াতে
গ্লাসের সাথে বাতাসের বাধাপ্রাপ্ত হয়। এখন আরো ভয়ানক আওয়াজ তৈরি হচ্ছে রুমের মাঝে। সেদিকে অবশ্য খেয়াল নেই ওর। ও তো সে কখন থেকে রুমের দরজা খিল দিয়ে বসে আছে। চোখের সামনে যে ছোট্ট বেডসাইড টেবিলটা, তার উপর পিচ কালারের জামদানি শাড়ি আর কিছু গহনা রাখা আছে। এগুলো সে বিকেলে এসে দিয়ে গিয়েছিল অনু। বলেছে সবকিছু পরে রেডি হয়ে থাকতে। সন্ধ্যা নাগাদ রাজের পরিবার আসবে ওকে দেখতে। রাজরা 2 তলায় থাকে, তাই মনে হয় না সন্ধ্যা হওয়ার পর আর দেরি করেছে তারা। বাইরে একাধিক মানুষের কথাবার্তা আর শোরগোল শুনে মনে হচ্ছে সবাই চলে এসেছে এতক্ষণে। অথচ ওরু এখনো কৃতিকে দেওয়া পাজামা সেট পরেই বসে বসে ঠোঁট উল্টে কাঁদছে। কিভাবে কি বেঁচে দেওয়া যায় সেটাই ভাবছে তখন থেকে। এত অল্প বয়সে এরকম সব পরিস্থিতির সম্মুখীন হতে হবে সেটা বোধহয় কল্পনাতীত ভাবেনি ওরু। অথচ যার জন্য এত হৃদয়ের হাহাকার, গত 1 সপ্তাহ ধরে তার কোনো খবর নেই, ফোন নেই। তো কি হয়েছে? একটাবার কি বাসা নিচে আসা যেত না? অভিমান হলো ওরুর, বেচাই অভিমান। অভিমানের জোয়ারে গলায় আটকে আছে বুক ফাটা কান্নার দল। কৃতিকের উপর অভিমানের ঘট যখন পরিপূর্ণ ওর হৃদয়, তখনই ওর মনে হলো না এসেছে ভালোই হয়েছে, না এসেছে ভালোই হয়েছে। ভুলেও যদি এসব কাহিনী জানতে পারতো তাহলে রাজের সাথে সাথে আমারও থাপ দিয়ে চাঁদে পাঠিয়ে দিত নিশ্চয়ই। যা হয় তা বোধ হয় ভালোর জন্যই হয়। এবার আজকের দিনটা কোনো মতে বিগড়ে দিতে পারলেই হলো। পরে না হয় রাজকে আমি সবকিছু বুঝিয়ে বলবো, আর তারপর মাকেও। ওর ভাবনা শুধু ছিল বাইরে থেকে অনুর ডাকে। দরজার বাইরে বারবার করাঘাত করতে করতে অনু বলল, কি রে অরু, রেডি হয়েছিস? দরজাটা খোল, তোকে যেতে হবে তো। অনুর উপস্থিতি টের পেয়ে ওরু মনে মনে চিন্তা করলো, পুনরায় আপাকেও একবার বুঝিয়ে বললে কেমন হয়? আপাও তো একজনকে ভালোবাসে, ও নিশ্চয় বুঝবে। অরু, দরজা খোল, সবাই অপেক্ষা করছে তো। অনুর খাদে নামানো কণ্ঠ কানে এলো। অরু এগিয়ে গিয়ে দরজা খুলে দেয়, ভেতরে প্রবেশ করে। অরুর এমন অগোছালো বিমর্ষ রূপ দেখে অনুর চোখ কপালে উঠে যায়। ও তৎক্ষণাৎ দরজাটা লাগিয়ে অরুর কাছে এগিয়ে এসে ঝাঁচিয়ে বলল, রেডি হসনি কেন এখনো? কি চাইছিস? মা আবারও তোর উপর রেগে গিয়ে অসুস্থ হয়ে পড়ুক? আবারও এতিম হতে মন চাইছে? অরু এবার কান্না ভেজা গলায় অনুকে অনুরোধ করে বলল, আমি এসব দেখা দেখি করতে চাই না আপা, তুই প্লিজ মাকে একটু বোঝা। তোকে আমি সব বলবো, তার আগে তুই কিছু কর। অনু অরুর চিকন বাহুটা শক্ত করে চেপে ধরে বলল, আমাকে কিচ্ছু বলতে হবে না, এখানে মায়ের সম্মান জড়িয়ে আছে। মা নিজে ওদেরকে ইনভাইট করেছে তোকে দেখার জন্য, আর এখন তুই বলছিস যেতে পারবি না? অরু কাঁদতে কাঁদতে বলল। অনু যদি বলি আমি কাউকে ভালোবাসি? সুকিঞ্চিত করে বলল, কে সে শুনি? অষ্টাদশী অপারক অরু নিজের মায়ের সৎ ছেলের নামটা উচ্চারণ করার আর সাহস পেল না। সব তছনছ হয়ে যাবে সে কথা ভেবে অরু চুপ হয়ে আছে দেখে অনু খিটমিটিয়ে উঠে বলল, মিথ্যা কথা বলার আর জায়গা পাস না? আমাকে বোকা না বানিয়ে চুপচাপ রেডি হ। আপা বিশ্বাস কর, আমি মিথ্যা বলছি না। তুই কিছু একটা কর আপা, আমাকে এভাবে ভরা নদীতে ঠেলে দিস না। বোনের এরূপ কাকুতি মিনতি দেখে মন গড়ল অনুর। কিন্তু মায়ের সম্মানেরও তো একটা ব্যাপার আছে। তার উপর মা অসুস্থ, এসপার ওসপার হয়ে গেলে মায়ের যদি শারীরিক কিছু ক্ষতি হয়ে যায় সেই ভয়ে তটস্থ অনু। তাই ও নিজের কঠিন সুরটা একটু নরম করে ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, দেখ বোন, আগেও বলেছি এখনো বলছি, দেখতে এলে বিয়ে হয়ে যায় না, ওরা শুধু দেখে যাবে এই যা। তাছাড়া আজকের দিনটা কোনো মতে চলে গেলেই দেখবি সব সমস্যার সমাধান। পরে না হয় রাজকে একান্তে বুঝিয়ে বলিস তোর সমস্যাগুলো। এখন দেরি না করে চল, মাসের কখন থেকে অতিথিদের সামনে বসে আছে। আপার কথা বেশ আশ্বস্ত হলো ওরও। বুকের ভেতরটা অনেক হালকাও লাগছে এখন। ঠিকই তো, আজকের রাতটা মানে চলে গেলে রাজকে ভালো মতো বুঝিয়ে বলতে হবে, তাহলে রাজি সবকিছু মিটিয়ে ফেলতে পারবে। এসব ভাবতে ভাবতে অরু কান্নাকাটি দেয়। একটু ভাটি পড়লো। অনু শাড়ি হাতে নিয়ে পড়লো। আই পরিয়ে দিই। অনু অরুকে আনতে রুমে গিয়েছে। এদিকে অনবরত কলিং বেলের আওয়াজ বেশি আসছে তখন থেকে। কি জানি কে এমনভাবে কলিং বেল চাপছে। অনু ধারে কাছে নেই বলে আজমেরি শেখ এবার নিজেই উঠে গেলেন দরজা খুলতে। অতিথিরা সবাই গোল হয়ে কাউচে বসে আছে, রাজও আছে।
অফ হোয়াইট কালারের প্রিন্স কোর্টে তাকে বেশ সুদর্শনই লাগছে। তার ছোটবেলা থেকে আমেরিকাতে বড় হয়েছে। ওর পুরো 14 গোষ্ঠী আমেরিকান নাগরিক, সবাই এখানকার বড় বড় ব্যবসায়ী কিংবা চাকরিজীবী। সেই হিসেবে পাত্র দেখতে আসে কোনোরূপ ত্রুটি রাখেননি তারা, ভরপুর এনেছেন। তার উপরও এসেছে অনেকজন। পুরো বসার ঘর মানুষে খিচখিচ করছে এই মুহূর্তে। ঠিক সেই সময় আগমন ঘটে অনাকাঙ্ক্ষিত একজন, আর সে আর কেউ না, মিসেস আরোরা জায়ানের লিগালি গার্ডিয়ান মিস্টার জায়ান কৃতিক চৌধুরী। আজমির শেখ দরজা খুলতে চোখের সামনে প্রত্যয়কে দেখতে পায়। প্রত্যয়কে দেখে তিনি ভেবেছেন হয়তো কোনোরূপ অফিসিয়াল কাজের তার আগমন, কিন্তু তার পরে প্রত্যয়ের পেছন থেকে বেরিয়ে আসে আরেকজন। যদিও এটাই প্রথম সাক্ষাৎ, তবুও এই লম্বা সুদর্শন সেটাকে চিনতে খুব একটা সমস্যা হলো না আজমির শেখের। তিনি কৃতিককে দেখা মাত্রই ছিল হেসে বলেন, জায়ান কৃতিক চৌধুরী এইখানে? অহংকার ভাঙলো তবে। তা আগমনের কারণটা জানতে পারি? কৃতিক আজমিরি শেখের একটা কথারও জবাব না দিয়ে হনহনি ভেতরে প্রবেশ করলো। ওর পেছনে পেছনে প্রত্যয়। ভেতরে সবাই কৃতিককে দেখে খানিকটা অপ্রস্তুত হয়ে গেল বটে। সবার মনে একটাই প্রশ্ন, এ আবার কে? আদৌ বাঙালি নাকি বিদেশি? চেহারা দেখে তো মনে হচ্ছে দুটারই মিক্স। কৃতিক জিভ দিয়ে গা ছেলে এগিয়ে গিয়ে আজমেরি শেখের ব্যক্তিগত জীবনের উপর পায়ের উপর পা তুলে বসে পড়ল। কৃতিকের বেয়াদবি দেখে আজমেরি শেখ এগিয়ে এসে অস্পষ্ট সুরে ফিরফিরিয়ে কৃতিকের উদ্দেশ্যে বলেন, এটা আমার বসার জায়গা, গেট আপ। কৃতিক পা দুলাতে দুলাতে বলল, আমার কোম্পানির টাকায় কেনা, ইনভেস্ট ফ্রম জেকে গ্রুপ, এম আই রাইট? কোম্পানির ধারের কাছেও তো আসো না, আবার আমার নিজের কোম্পানি দাবি করছো? কৃতিক রহস্যের হাসি হেসে বলল, আমি যদি সারা জীবনও কোম্পানি তাদের কাছে না যাই, তাও জেকে গ্রুপ আমারই থাকবে। আজমেরি শেখ নিজের রাগটুকু সংবরণ করে গলা স্বর খাতে নামিয়ে বলেন, কি চাইছো কি তুমি কৃতিক? কেন আমার বাসায় অহেতুক এসে ঝামেলা পাকাচ্ছ? জবাবে কৃতিক বলল, ঝামেলা পাকাবো কেন? আশ্চর্য, কি প্রোগ্রাম হচ্ছিল এখানে? প্রোগ্রাম করুন না, আমার কোনো অসুবিধা নেই, আমিও দেখছি। কৃতিকের কথা আজমেরি শেখ ওর দিকে বিরক্তির দৃষ্টিতে তাকিয়ে আছে দেখে কৃতিক পুনরায় বলল, কেন? আমি ইনভাইটেড না, তাছাড়া ইনভাইট দিয়ে করবোটা কি? আফটার অল উই আর ফ্যামিলি, রাইট মামুনি? আজমের শেখ ঠিকই বুঝলেন, যেই ছেলে সারা জীবন উনি উনি করে কথা বলেছে, জীবনে এইটুকু সম্মান পর্যন্ত দেয়নি, তার হঠাৎ করে মামুনি ডাকে নিশ্চয়ই কোনো ঘাবলা আছে। তবু চোখের সামনে এতগুলো মেহমান দেখে তাদের দর চেপে চুপ করে রইলেন তিনি। ঠিক তখনই সবার কৌতূহল অযাচিত প্রশ্নে সবকিছুকে জলাঞ্জলি দিয়ে অরুকে নিয়ে অনুপ্রবেশ করে বসার ঘরে। অরুর পরনে পেঁচ কালারের জামদানি শাড়ি, হাতে স্বর্ণের বালা, মাথায় ছোট্ট করে ঘোমটা টানা, দেখতে বেশ সুন্দর লাগছে। কিন্তু অরুর এই সৌন্দর্য দেখে কৃতিকের রক্ত গরম হয়ে উঠেছে মুহূর্তেই। শরীরের শিরা উপশিরায় সেই টকবগে রক্তের উত্তাল ক্রোধ কোনো মতে ধামা চাপা দিয়ে পায়ের উপর পা তুলে অনবরত পা দোলাচ্ছে সে। অনু এগিয়ে এসে অরুকে রাজের মুখোমুখি কাউচে বসিয়ে দেয়। এতক্ষণ মাথা নুইয়ে রাখার জন্য কৃতিককে খেয়াল না করলেও কাউচে বসার সঙ্গে সঙ্গে কৃতিককে দেখে অরুর মুখ থেকে যেন রক্ত সরে গেল। শোকট আতঙ্কে অশান্তেই নিজেই খামচে ধরল নিজের সারিয়ে। কৃতিক এই মুহূর্তে দু আঙুল কপালে ঘষতে ঘষতে অরুর দিকেই গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে। পরনে তার সিলভার কালারের ব্র্যান্ডেড শার্ট গলিয়ে শক্ত হয়ে থাকার হাতের জিম করা পৌরুষালী পেশিগুলো স্পষ্ট দৃশ্যমান। কৃতিককে এভাবে হুচ করে এই সময় দেখতে পেয়ে কৃতিকের আগুন চোখে চোখ রেখে তিতিরে কাঁপছে অরু। ওকে এভাবে কাঁপতে দেখে রাজের মা অরুর পাশে এসে বসে ওকে আশ্বস্ত করে বললেন, কাঁপছো কেন মা? আমরাই তো এক সময় এরাই তোমার আসল পরিবার হবে, এত ভয় পাওয়ার তো কিছু নেই। কি শুনি কার কথা? এই মুহূর্তে কারোর কথায় কোনো রূপ খেয়াল নেই অরুর। ও তো এখনো কৃতিকের দিকে ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। কৃতিক কি থেকে কি করবে সেই ভয় তটস্থ অরু। কৃতিক প্রথমে অরুর থেকে চোখ সরিয়ে সরাসরি চারিদিকে একবার চোখ বুলালো, অতঃপর ছট করে উঠে দাঁড়িয়ে অরুর হাতে শক্ত করে চেপে ধরে ওকে টানতে টানতে রুমের দিকে নিয়ে গেল। কৃতিকের হঠাৎ এমন বিস্ফোরিত কাণ্ডে সবাই হতভম্ব, কারো মুখে কোনো বাক্য নেই। কি করছে এই ছেলে?
কৃতিক যখন অরুকে নিয়ে রুমে যাচ্ছে ঠিক তখনই অরুর অন্য হাত টেনে ধরে রাজ। কৃতিক রাজের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে তীর্যক স্বরে বলল। হাউ ডেয়ার ইউ। রাজ একটু সাহস দেখিয়ে বলল। শি ইজ নট ইয়োর প্রপার্টি। কৃতিক শক্ত গলায় জবাব দিল। ইয়েস শি ইজ। কথাটা বলেই কৃতিক রাজকে মারতে উদ্যত হবে তার আগে প্রত্যয় অরুর হাত থেকে রাজের হাতটা ছাড়িয়ে পড়ল। জানে বাঁচতে চাইলে ছাড়ো রাজ। অরূপ বিবাহিত, কৃতিক ভাই অরুর হাজবেন্ড। প্রত্যয় শেষ কথাতে রুমের প্রত্যেকটা মানুষের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কি বলল প্রত্যয় মাত্র এটা? আদৌ ঠিক শুনেছে তো সবাই? আজমেরি শেখ আর অনু তো বাকরুদ্ধ পুরোপুরি। কৃতিক সেসবে 2 পয়সা তোয়াক্কা না করে প্রত্যয়কে বলল। আবর্জনাগুলো পরিষ্কার করো অ্যাজ সুন অ্যাজ পসিবল। আর যেন এদের চোখের সামনে না দেখি আমি। প্রত্যয় হ্যাসূচক মাথা নাড়লো। কৃতিক অরুকে নিয়ে রুমে গিয়ে ঠাস করে রুমের দরজা লাগিয়ে দেয়। অরু জানে ওর কপালে শনি নৃত্য করছে, তাই ভয়ের চোটে বুকের কাছে কুকড়ে আছে মির্জা। ভেতরে এসে অরুকে সোজা করে দাঁড় করিয়ে শার্টের হাতাটা গুটিয়ে ওর গালে নিজের সর্বশক্তি প্রয়োগ করে চপটাঘাত করলো কৃতিক। সঙ্গে সঙ্গে ছিটকে মেঝেতে গিয়ে পড়লো অরু। ঢিলে খোপা করা লম্বা চুলগুলো বাঁধন হারা হয়ে পড়লো মুহূর্তে। মেঝেতে বসে নিজের মুখটা 2 হাতে চেপে ধরে তীব্র কান্না সংবরণ করার চেষ্টা চালাচ্ছে অরু। কৃতিককে দেখতে কি ভয়ানক না লাগছে। আগুনের শিখার মতো চোখ দুটো দেখে মনে হচ্ছে আজ ওর খবর করে ছাড়বে কৃতিক। কৃতিক নিজের অন্য হাত গোটাতে গোটাতে এগিয়ে এসে অরুকে বলল। এটা কেন দিলাম জানিস? আমার বউ হয়েও অন্য কারোর সামনে বউ সেজে বসার স্পর্ধা দেখানোর জন্য। অরুকে শক্ত হাতে টেনে তুলে কৃতিক ওর অন্য গালে থাপ্পড় দিতে উদ্যত হলো। অরু চোখ দুটো বন্ধ করে কাঁপতে কাঁপতে বলল। ব্যথা পাচ্ছি, কষ্ট হচ্ছে আমার, আর মারবেন না। আমি ইচ্ছে করে কিছু করিনি। আপা বলেছিল দেখতে এলেই বিয়ে হয়ে যায় না। তাছাড়া আপনিও তো আসেননি এই কদিন, কি করতাম আমি? কৃতিক আর মানল না ওকে। হাত নামিয়ে রেগে মেগে ওর গালটা চেপে ধরে হিসে বলল। একবার ফোন করতে পারতি না? আমি আদৌ বেঁচে আছি কি মরে গিয়েছি সেটা অন্তত খোঁজ নিতে পারতি। বিধবা হওয়ার এত শখ? অরু কাঁদতে কাঁদতে বলল। কি বলছেন এসব? ফোন তো আমার কাছে ছিলই না, মা নিয়ে গেছে সেই কবে। কৃতিক একটা দীর্ঘশ্বাস ছেড়ে অরুর গলা ছেড়ে দেয়। ফর্সা গালটা আঙুলের চাপে রক্তিম হয়ে উঠেছে। কৃতিক তীক্ষ্ণ চোখে সেদিকে একবার নজর দিল, তারপর অরুর বাহু ধরে কাছে নিয়ে এসে ওর সুন্দর কাজ করা ব্লাউজের হাতা দুটো এক টানে ছেড়ে ফেলল। কৃতিক ওকে রেখে হঠাৎ ওর জামা কাপড় টেনে ছিঁড়ছে দেখে অরু আটকে উঠে বলল। কি করছেন এটা? কৃতিক অরুর চুলের গার্ডার, ঠোঁটের লিপস্টিক, চোখের কাজল সবকিছু নিজ হাতে একে একে লেপটে দিতে দিতে চোয়াল শক্ত করে বলল। অন্য কারোর সামনে নিজের সৌন্দর্য বিলাতে কেন গেলি অরু? আমার রাগ কমছে না কিছুতেই। তোকে মারতেও পারছি না, কলিজায় লাগছে, উল্টে আমি ব্যথা পাচ্ছি। ইচ্ছে তো করছে নিজেকে নিজেই। কৃতিক কথা শেষ করার আগে নিজের নরম তুলতুলে হাত দিয়ে ওর মুখটা চেপে ধরল ওরও। অতঃপর কৃতিকের চোখে চেয়ে কাঁদতে কাঁদতে এদিক ওদিক না সূচক মাথা নাড়ল। অরুর এমন প্রতিক্রিয়ায় কৃতিক কি হলো কে জানে। ও হুট করে অরুকে দেয়ালের সাথে চেপে ধরে ওর লালচে হয়ে যাওয়া রক্তাক্ত গলায় স্বগতিতে মুখ ডুবিয়ে দিল। কৃতিক জিদের বশবর্তী হয়ে ক্রোধটা একটু বেশি ঢালছিল অরুর উপর। তবুও চোখ মুখ খেঁচে পুরোটা সহ্য করে নিল ওরও। এই মিষ্টি যন্ত্রণাটুকু বোধহয় ওর পাওনা ছিল। ওদিকে বাইরে থেকে দরজা ধাক্কাতে ধাক্কাতে হয়রান হয়ে উঠেছে আজমেরি শেখ। প্রচন্ড মানসিক চাপ আর হঠাৎ রেগে যাওয়ার ফলপ্রসূ শ্বাস প্রশ্বাস বেড়ে গিয়েছে তার। মাকে এভাবে জোরে জোরে নিঃশ্বাস ফেলতে দেখে অনু তড়িঘড়ি করে মাকে বসার ঘরে নিয়ে এসে বলল। তুমি একটু বসো মা, আমি ডাকছি ওদের। প্রত্যহ বাইরে দাঁড়িয়েছিল এতক্ষণ। মাত্র অনুকে দরজার দিকে এগিয়ে যেতে দেখে নিজেও এগিয়ে গেল অনুর পিছু পিছু। যেতে যেতে পেছন থেকে প্রত্যয় বলল। এখন না ডাকলেই ভালো হবে, ভাই খুব রেগে আছে। তোর কথায় অনু ছাজিয়ে উঠে বলল। খবরদার, আর একটা কথাও যদি বলেছেন আপনি সব জানতেন, অথচ আমাকে বোকা ভেবে দিনের পর দিন ভালোবাসা দেখিয়ে আমার পিঠে ছুরি মেরেছেন। প্রত্যয় আশ্চর্য হয়ে বলল। আমি কি করলাম আজব?
আপনি আমাকে বলেননি কেন যে অরু এত বড় একটা অন্যায় কাজ করেছে? প্রত্যেক সুকুঞ্চিত করে বলল। কি অন্যায় করেছে অরু? অনু এবার হাঁটার গতি থামিয়ে ঘুরে দাঁড়িয়ে বলল। সৎ ভাইকে বিয়ে করা অন্যায় নয়। অরু না হয় ছোট মানুষ, কিন্তু কৃতিক ভাইয়া সে তো ছোট নয়। তাহলে তিনি এটা কিভাবে করলেন? কিসের প্রতিশোধ নিতে উনি আমাদের মুখে এভাবে চুনকালি মাখালেন, আমার বোনের জীবনটা নষ্ট করলেন? প্রত্যয় এবার একটু রেগে গিয়ে বলল। ধর্ম কিংবা আইনে ওদের বিয়ের সম্পূর্ণ বৈধতা আছে, তাহলে চুনকালির কথা কোথা থেকে আসছে অনু? অনু তেতে উঠে বলল। আপনি সমাজ বোঝেন? সারা জীবন তো থেকেছেন অসামাজিক জায়ান্ট কৃতিকের সাথে সাথে, তাহলে কি করে বুঝবেন সমাজের মর্ম? আজ বাদে কাল যখন পুরো সমাজ আমাদের পেছনে কথা বলবে, ছি ছি বুলিয়ে ওড়াবে, সবাই কানাঘুষা করবে যে আজমিরি শেখ টাকার জন্য নিজের সৎ ছেলের গলায় নিজের মেয়েকে গছিয়ে দিয়েছেন, তখন আপনাদের মতো মানুষের গায়ে না লাগলেও সমাজের অপমান আর বিদ্রুপের আমাদের 3 মামের মরে যাওয়া ছাড়া উপায় থাকবে না, কারণ সমাজে এক ঘরেদের কোনো স্থান নেই। অনু এক নাগারে বলা হাজারটা যুক্তির কাছে প্রত্যয় আর কোনো যুক্তি খুঁজে পেল না অনুকে ঘায়াল করার জন্য। তাই ও সহসা ওখানে দাঁড়িয়ে রইল নিঃশব্দে। আর অনু গটগটিয়ে এগিয়ে গেল অরুর রুমের দিকে। দুই পাশে দুটো জীবনের ওপর পায়ে পা তুলে মুখোমুখি হয়ে বসে আছে আজমির শেখ আর জাহান কৃতিক চৌধুরী। অনেকক্ষণ ধরে তাদের মাঝে পুরোদস্ত নীরবতা বিরাজমান। ওদের থেকে একটুখানি দূরে দাঁড়িয়ে আছে অনু, প্রত্যয় আর অরু। জামা কাপড় পাল্টে ওড়না দিয়ে গলার কলার বোনগুলো খুব সাবধানে ঠেকে তবে বেরিয়েছে অরু, নয়তো খানিকক্ষণ আগে পুরো গলা হৃতিকের জিদের তোপে করা দাগগুলো সবার সামনে উন্মুক্ত হয়ে যাবে অনায়াসে। এই মুহূর্তে অরু সবার আড়ালে মাথা নুয়ে এমনভাবে দাঁড়িয়ে আছে যেন ওই মস্ত বড় অপরাধী আর কৃতিক। আর এখানে ওর বিচার সভা বসেছে। চারিদিকে থমথম পরিবেশটাকে আরো খানিকটা গুমট করে দিয়ে আজমিরি শেখ বলেন। আমার মেয়েটাকে বলির পাঠা কেন বানালে কৃতিক? ঠিক ভাবলেছেন কঞ্চে বলল। ফার্স্ট অফ অল, আমি আপনার মেয়েকে বিয়ে করেছি, বলির পাঠা বানাইনি। আর সেকেন্ডলি, আই থিঙ্ক শি ইজ মাই হার্টবিট। কৃতিকের কথায় চটে গেলেন আজমিরি শেখ, দোয়া চেপে বলল। মজা করছো আমার সাথে? নিজের সৎ বোনকে বিয়ে করতে লজ্জা করলো না তোমার? কৃতিক পাকা হেসে নিজের ঠোঁট কামড়ে বলল। শুধু বিয়ে নয়, আরও অনেক কিছু করেছি, এই যে একটু আগেও করেছি, কিন্তু বিশ্বাস করুন একটুও লজ্জা লাগেনি। কেনই বা লজ্জা লাগবে বলুন? বউ হয়তো। যেই পুরুষ বউয়ের সামনে লজ্জা পায় সে আবার কেমন পুরুষ? কৃতিকের কথায় অনু আর আজমিরি শেখ দুজনেই অগ্নি দৃষ্টিতে থাকার অরুর পানে, যে এই মুহূর্তে মাথা নিচু করে ফোপাচ্ছে। ওর দিকে তাকিয়ে লাভ নেই, আমার বউকে আমি যেটা বলবো ও সেটাই করবে। কৃতিকের কথায় আজমিরি শেখ চোখ ঘুরিয়ে বললেন। তুমি একা একা থেকে আমেরিকার কালচারে বড় হয়ে একটা বেহায়া তৈরি হয়েছো। আর তুমি যেটাকে বিয়ে ভালোবাসা বলছো না, এটা আসলে ভালোবাসাই নয়, ইটস ইওর অবসেশন, আনহেলদি অবসেশন, যার শিকার হয়েছে আমার মেয়েটা। নয়তো নিজের হাঁটুর বয়সী একটা মেয়েকে কে ভালোবাসে? আজমিরি শেখের কথায় কৃতিক ঠোঁট উল্টে বাহবা দিয়ে বলল। আপনি সত্যি জিনিয়াস, না হলে এত তাড়াতাড়ি কিভাবে বুঝে গেলেন জিনিসটা? আর আমি কখন বললাম যে আমি অরুকে ভালোবাসি? আমি ওর প্রতি অবসেসড, আনহেলদি রকম অবসেশন, আর এটাই সত্যি। এখন আপনি সেটা ভালোই ভালোই নেবেন নাকি নেবেন না সেটা একান্ত আপনার ব্যাপার, বাট আমার বউকে আমি চাই, ব্যাস। কথাটা শেষ করে তাড়া করে দাঁড়িয়ে পড়ে কৃতিক। অতঃপর অরুর দিকে এক পলক তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে কৃতিক বলে। কিছুদিন সময় নিন, মন দিয়ে ভাবুন। বিয়েটা যেহেতু হয়েই গিয়েছে, তার মানে শি বিলংস টু মি। তাই আপনাকে জোর জবরদস্তি করে অরুকে কষ্ট দিতে চাইছি না। তবে হ্যাঁ, আমার বউকে অন্য কারোর সঙ্গে বিয়ে দেওয়ার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন, নয়তো আমার থেকে খারাপ কেউ হবে না, অ্যান্ড আই মিন ইট। কথাটুকু শেষ করে গটগটিয়ে জায়গা ত্যাগ করে কৃতিক। অরুর বিয়ে হয়ে গেছে, আজমিরি শেখ চাইলেও আর মেয়েকে ইচ্ছার বিরুদ্ধে আটকাতে পারবে না, কোথাও বিয়ে দিতে পারবে না। কৃতিক যা চাইবে তাই করতে হবে। ব্যাপারটা বুঝে আসতে আকস্মাৎ খেপে গেলেন তিনি। তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে টেনে এনে এলো পাথারি থাপ্পড়ে অরুর মাথা চক্কর দিচ্ছে বারবার।
ও কাঁদতে কাঁদতে মাকে আকুতি করে থামতে বলছে, কিন্তু তবু আজমিরি শেখের হাত থামছে না। ওকে মারতে মারতে তিনি কাঠিন্য সুরে বলেন, একটা নোংরা কীট জন্ম দিয়েছি আমি। বেহার নির্লজ্জ নষ্টা, নিজের থেকে 12 বছরের বড় সৎ ভাইয়ের সাথে শুতে একটু লজ্জা করলো না তোর? মায়ের কথায় ওরু যেন আকাশ থেকে পড়লো। কি বলছে মা এসব? আর তারা জান কৃতিকের সম্পর্ক তো এতটাও গভীরে যায়নি। আর মা কি এত নোংরা চিন্তা করে ফেলেছে? ছি, কথাটা ভাবতেই ডুকরে কেঁদে উঠলো অরু। ওদিকে অরুর কান্নার আওয়াজ কানে পৌঁছাতে দরজার কাছ থেকে পুনরায় তড়িৎ গতিতে ফিরে এলো কৃতিক। হাত দুটো মুষ্টিবদ্ধ করে রেগে মেগে এদিকে এগিয়ে আসছে কৃতিক। তা দেখে মায়ের হাত চালানোকে পুরোপুরি অগ্রাহ্য করে দৌড়ে গিয়ে হাঁটু মুড়ে কৃতিকের পায়ের সামনে বসে পড়লো অরু। ও সামনে হাত জোর করে কাঁদতে কাঁদতে বলল, হাত জোর করছি, আর অশান্তি করবেন না। মা এমনিতে অসুস্থ, এত চাপ নিতে পারবেন না তিনি। আমি কথা দিচ্ছি, আপনি ছাড়া এই জীবনে অন্য কোনো পুরুষের সামনে আর নিজেকে উপস্থাপন করব না আমি, কোনোদিনও না। তাও আপনি ফিরে যান দয়া করে। কৃতিক অরুর মুখোমুখি হয়ে বসে সকলের সামনে অরুর ছোচে আর কপালে আলতো চুমু খেলো। তারপর ওর গালে হাত বুলিয়ে পড়ল। তুই কেন পায়ে পড়ছিস জান? তোর জায়গা তো আমার বুকে। কৃতিকের আদুরে আওয়াজে আবার ফুপিয়ে কেঁদে উঠল অরু। কৃতিক নিজের অন্য হাতটা অরুর আরেক গালে ছুঁয়ে ওর চোখের পানি মুছে দিতে দিতে বলল, বিশ্বাস কর অরু, তোর কষ্ট দেখে আমার হৃদয় ছিঁড়ে যাচ্ছে। একবার শুধু বল তুই আমার সাথে যাবি, বাকিটা আমি বুঝে নেব। প্লিজ বল। অরু নিজের হাত দিয়ে কৃতিকের হাত ধরে বলল, একটু সময় দিন আমাকে, আমি আপা আর মাকে ঠিক বোঝাতে পারবো। ওর কথা কৃতিকের স্বাভাবিক মুখশ্রীটা মুহূর্তেই কঠিন হয়ে উঠল। ও অরুর দিকে একটা তার ছেলের হাসি ছুড়ে বলল, মা আর আপা যদি তোর কাছে এতটাই প্রয়োজনীয় হয়, আমার কথা যদি তোর কাছে এতটাই অগ্রাহ্য মনে হয়, তাহলে আমিও তোকে আর জোর করব না। আমার কাছে যেতে হবে না তোকে, থাকতে হবে না আমার সাথে। তবে হ্যাঁ, আমাকে খুঁজে না পেলে আবার কান্না করিস না যেন, বিকজ আই হেটস ইয়োর টিয়ার্স বেবি। নিজের কথা শেষ করে এক মুহূর্ত ফুসরত না দিয়ে বাসা থেকে হননে বেরিয়ে গেল কৃতিক। অরু এখনো অবাক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে আছে। কৃতিকের শরীরের মাতাল করা স্যান্ডেল পারফিউমের গন্ধটা এখনো চারিপাশে মোমো করছে। এই তো একটু আগেও 2 হাত দিয়ে অরুকে ছুঁয়েছিল সে, আর এখন কোথাও নেই। সবকিছু কেমন শূন্য। গলার ভিতর দলা পাখি আছে অজস্র কান্নার, যার দরুন নাকের ডগার বারবার ফুলে উঠেছে অরুর। ওর ছোট্ট মস্তিষ্কটা এখনো ঠিক ধরতে পারছে না একটু আগে কি বলে গেল কৃতিক, কি বা বোঝালো ওই কঠিন কথাগুলো দ্বারা। রাতের শেষ ভাগ চলমান, চারিদিকে ছেয়ে আছে শুনশান নিস্তব্ধতায়। বিশাল আকার ছুঁচি কংক্রিটের ভবনটা বেশিরভাগ অ্যাপার্টমেন্টেরই আলো নিভানো। ভবনের পেছনে অবস্থিত মানুষ যাতায়াতের সরু রাস্তায় গাড়ি তো দূরে থাক, একটা সাইকেল চলার টুংটাং আওয়াজ নেই পর্যন্ত। কি করি বা থাকবে এখানে, তো সবার ঘুমের সময় রাতের এই শেষ প্রহরে। মানুষ তো দূরে থাক, রাত জাগা পাখিরাও বোধহয় ঘুমিয়ে পড়ে ক্লান্তিতে। আমেরিকার এই স্টেটে ভালোই বাঙালি চোখে পড়ে, তাই হয়তো এখানে নাইট ক্লাব কিংবা বার এসব বিদেশি আমোদ ফুটতে জোয়ার অত বেশি নেই। তার উপর পাশেই হাসপাতাল, তাই তো চারিদিকে এমন শান্তি শান্তি পরিবেশ বিরাজমান। এই শুনশান নিস্তব্ধতায় মৃদু হিমেল হাওয়া কিংবা শান্তিদায়ক পরিবেশ কোনটি উপভোগ করার লেশ মাত্র আগ্রহ নেই ওর মাঝে। আর না আছে ক্লান্ত পরিশ্রান্ত নিভু নিভু চোখ দুটোর পাতা এক রত্তি ঘুম। সেই সন্ধ্যা বেলাতেই টানা বারান্দায় এসে বসেছিল। এখন রাত শেষ হয়ে ভোরের আলো ফুটতে চলল, তাও একই ভাবে হাঁটুতে মাথা ঠেকিয়ে বারান্দায় বসে আছে অরু। আজকাল এটা ওর প্রতিদিন রুটিন হয়ে দাঁড়িয়েছে। এছাড়া গত কয়েকদিন যাবৎ নাম মাত্র খাবার আর পানি খেয়ে কোনো মতে বেঁচে আছে মেচা। কি করি বা খাবার মুখে তুলবে ও? মা আপা কেউ ওর সাথে কথা বলে না, কথা বলা তো দূরে থাক, ওর দিকে ভালো করে ফিরেও তাকায় না। চোখের সামনে দেখলে মুখ ফিরিয়ে চলে যায়। কেমন যেন সবার মাঝে উপস্থিতি থেকেও নেই ওরও। মাত্র কয়েকদিনের ব্যবধানে হঠাৎ করে ওর সুন্দর সাজানো গোছানো জীবনটা হয়ে উঠেছে দুর্বিষহ আর অস্বাভাবিক। এত কিছুর পরেও যার জন্য এতটা কষ্ট সহ্য করা, যার জন্য এত ধৈর্য ধারণ করা, যার কথা ভেবে এই নির্ঘুম রাত কাটানো, সে যদি অন্তত মনের খবরটা বুঝতো। কিন্তু না, কৃতিক সেই যে রেগে মেগে চলে গেল। আজ প্রায় 1 সপ্তাহ হতে চলল আর আসেনি সে। ওদিকে মা আর আপার খুশির জন্য ঘরের বাইরে পা মারায় না ওরও।
কারণ ও জানে ঘরে চৌকাট মারালেই সবাই ভাববে অরু কৃতিকের কাছে গিয়েছে। তারপর শুরু হবে আরেক অশান্তি। অরু আর অশান্তি চায় না। ওর এইটুকু জীবনে দিয়ে তো আর কম আর ধকল গেল না। গত এক সপ্তাহের অনাহার আর অবহেলায় সুন্দর লাবণ্যময় মুখটা হুচ করে কেমন কেমন ফ্যাকাশিপনা ধারণ করেছে। না ঘুমিয়ে ঘুমিয়ে চোখের কোটরে কালি জমেছে, লম্বা চুলগুলোতে চিরুনি চড়েনি বেশ কয়েকদিন। শরীরের সাথে ফিটিং হয়ে থাকা জামাটাও গলা থেকে নেমে যাচ্ছে নিঃসংকোচে। আর কিছুদিন এভাবে থাকলে অরু অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হতেই হবে নিশ্চিত। জীবনে প্রথমবার প্রেমে পড়লে বুঝি এমনটাই হয়, তার দহনের হৃদয় ছিঁড়ে যায়। কিন্তু ওর এই বিভীষিকাময় অবস্থার করে দিয়ে কোথায় হারিয়ে গেল জায়ান কৃতিক ভেবে পায় না ওরও। দিনে অন্তত 100 বার এসে টানা বারান্দা উকি ঝুঁকি দিতে থাকে কেউ আসলো কিনা দেখার উদ্দেশ্যে, কিন্তু না, ওর জন্য এখন আর কেউ আসে না। বাইক নিয়েও দাঁড়িয়ে থাকে না কেউ। ওর কষ্ট পায়, ওর হৃদয়টা ব্যথায় টন করে উঠছে। অভিমানী কান্নায় ভিজে উঠছে ও চোখের পাতা। কৃতিকের উপর একরাশ অভিমান করে অরু নিজেকেই নিজে কঠিন শর্ত এঁটে দিয়ে বলল, আর কখনো আপনার জন্য অপেক্ষা করব না আমি। আপনি একটা নিষ্ঠুর মানব, হৃদয়ে মায়া দয়া বলে কিছুই নেই আপনার। নয়তো কিভাবে পারছেন আমাকে না দেখে থাকতে? আপনার কি একটু খারাপ লাগে না? আমাকে একটু দেখতে ইচ্ছে করে না? যদি দেখতে নাই ইচ্ছা করে তাহলে আপনি কেন আমার মস্তিষ্কে ঘুরপাক করেন সারাক্ষণ? আমি খেতে পারছি না, ঘুমোতে পারছি না, স্বাভাবিক হতে পারছি না, আপা মাকে বোঝাতেও পারছি না, অথচ ভেতরটা আপনার দহনে পুড়ে যাচ্ছে সারাক্ষণ। কেন এই দহন? উত্তরটা অন্তত দিয়ে যান। ওর অযাচিত অভিমান মনের উত্তর দিয়ে যায় না কেউই। তাই পরক্ষণেই আবারও রেগে মেগে অরু নিজেই বলে, যেহেতু আপনি আমার কথা ভাবেন না, তাই এবার থেকে আমিও আর আপনার কথা ভাববো না, একটু ভাববো না। ওর অযাচিত অভিমানে মনের উত্তর দিয়ে যায় না কেউ। তার পরক্ষণে আবার রেগে মেগে নেচেই বলে, ঠিকই তো, সে যদি অরুকে না দেখে ভালো থাকতে পারে, এতগুলো দিন চলে গেল, তাও যদি অরুকে একটাবার মনে না পড়ে তবে অরু থাকতে পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু হায়, প্রেমে পড়লে কি আর এত সত্য মনে থাকে? অষ্টাদশী যে ভীষণভাবে প্রেমে পড়েছে ওই উগ্র বেপরোয়া লোকটার, তাই তো ফেটে পড়া অভিমানে কয়েক মুহূর্ত পরেই নিজেই দেওয়া শর্ত ফর্ত চলাঞ্চলি দিয়ে পুনরায় ছুটে যায় টানা বারান্দায়। অতঃপর সেই চেনা মুখ, চেনা কামুক চোখ, চেনা বাইক কিছুই দেখতে না পেয়ে তীব্র কান্নার জোয়ারে সেখানেই বসে পড়ে ওরও। প্রহরের পর প্রহর কেটে যায়, অরুর অপেক্ষা শেষ হয় না। তাকে একটাবার দেখার জন্য আনচান করতে থাকা হৃদয়টা অপেক্ষায় প্রহর গুনতে গুনতে ঝিমিয়ে পড়ে, তবুও আশা হারায় না ওরও। ওর মনে হচ্ছে কৃতিক সেদিনের ঘটনা একটু রেগে আছে, তাই হয়তো আসছে না। রাগ পড়ে গেলে ঠিকই চলে আসবে, কিন্তু আর কত? কৃতিকের বিষের মতো জ্বালাময় প্রেম যে ওরুর শরীর রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে যাচ্ছে। জীবনে প্রথমবার কারো সত্যিকারের প্রেমে পড়ে শেষ হয়ে যাচ্ছে মেয়েটা। সবার অজান্তে একটু একটু করে নিজে খুন করছে নিজেকে, শুধুমাত্র জায়ান কৃতিকের জন্য। সময় চলমান, দিনের আলো আর রাতের মাঝে তার প্রবাহ বিদ্যমান। এই আসে তো এই যায়, দেখতে দেখতে চোখের পলকে কেমন 10 দিন পার হয়ে গেল, তবুও দেখা মেলেনি কৃতিকের। এখন আর অভিমান হয় না ওর, বরং কষ্ট হয়, ভীষণ কষ্ট। যেই কষ্টে ওর হৃদয়টা ক্রমাগত দুমড়ে মুচড়ে শেষ হয়ে যায়। অনু আর আজমেরি শেখ ভেবেই নিয়েছে যেহেতু দেখা সাক্ষাৎ যোগাযোগ কিছুই নেই, সেহেতু ধীরে ধীরে সবকিছু থেকে বেরিয়ে আসবে ওরু। একবার শুধু মনটা ঘুরে গেলেই কেল্লা ফাতে, তারপর সোজা ডিভোর্স। কিন্তু তারা তো আর জানে না কৃতিকের এই অনুপস্থিতি ছিল অরুর হৃদয় এক নিদারুণ প্রেমের জোয়ার। অষ্টাদশীর মনে দাগ কেটে গিয়েছে এই দূরত্ব। জায়ান কৃতিক আর নিখিল দুজনকে ভালোবাসার পার্থক্যটা হাড়ে হাড়ে টের পেয়েছে সে। নিখিলের মাসের পর মাস অনুপস্থিতি কিংবা দূরত্ব কোনো কিছুই এভাবে পোড়ায়নি ওরুকে, অথচ কৃতিকের এই 10 দিনের দূরত্ব ওরুকে বুঝিয়ে দিয়েছে সত্যিকারের ভালোবাসা কি। কৃতিকের হাসকি কণ্ঠস্বর, কৃতিকের রাগ, কৃতিকের হাসি, কৃতিকের ছোঁয়া, কৃতিকের শরীরে মাতাল করা সুভাষ। কি না মিস করে অরু। এখন আর ভাবতে ইচ্ছে হয় না কৃতিক কেন আসে না। এখন তো অরু নিজেরই সবকিছু ভেঙে চুরে কৃতিকের বুকে গিয়ে ঝাঁপিয়ে পড়তে মন চায় অনায়াসে। হৃদয়টা যে এই দহনা সহ্য করতে পারছে না। কৃতিকের কি ঠিক একই রকম যন্ত্রণা হতো অরুর অনুপস্থিতিতে? ভাবছি ওরও, মনে মনে বলছে,
আপনি তো এই দহন এই যন্ত্রণা বোঝেন, তাহলে জেনে শুনে কেন আমাকে এই দহনে পোড়াচ্ছেন? কি দোষ করেছি আমি? আমার কষ্টে নিশ্চয়ই খুব আনন্দ হচ্ছে আপনার, হাসি পাচ্ছে খুব নিশ্চয়ই। অষ্টাদশীর অবশ অভিমান। অলস দুপুরে খাওয়া নাওয়া ছেড়ে অরু যখন শুয়ে শুয়ে কৃতিকের কথাই ভাবছিল, তখনই রুমে প্রবেশ করে অনু। আজকাল অনু আর ওর মাঝে খুব একটা ভাব নেই, যতটুকু প্রয়োজন পরে কেবল ততটুকুই কথা বলে ওরা। এবারে চোখাচোখি হলো কোনো এক অজানা অপরাধ বোধ ঘিরে ধরে দুজনকেই। অনু রুমে এসে দেখতে পায় অরু বিছানার উপর হয়ে মরার মতো পড়ে আছে। লম্বা সিল্কি বাঁধনহারা চুলগুলো পুরো ঘাটে ছড়িয়েছে। শরীরটা শুকিয়ে এইটুকুনি হয়ে গেছে মিচার। কিসের এত কষ্ট এই একরত্তি মেয়ের বুঝে পায় না অনু, হয়তো বুঝতে চায়ও না। তাইও আড়ালে দীর্ঘশ্বাস ফেলে ডেকে উঠল অরুকে। অরু, খেতে আয়। অনু যাকে শুয়ে শুয়েই জবাব দিল অরু। রেখে দে, পরে খাবো। অনু বলে, রেখে দিলে ঠান্ডা হয়ে যাবে, এখনই খেয়ে যা। তাছাড়া মা বাসায় নেই, কেউ কিছু বলবে না তোকে। মা বাসানি কথাটা শোনার সঙ্গে সঙ্গে উঠে বসলো ওরও। অতঃপর অনুর কাছে গিয়ে এসে জিভ দিয়ে অধৈর্যটা ফিসে একটু সাহস করে বলল, আপা আমার ফোনটা একটু দিবি? খুব বেশি না, মাত্র 5 মিনিট, তারপর আবার নিয়ে নিস। দে না আপা। অনু গম্ভীর গলায় বলল, তোর ফোন মা লকারে ঢুকিয়ে তালা মেরে রেখেছে, আমি কিভাবে দেব? অরু একটু ভেবে বলল, তাহলে তোরটা দে। অনু সব কুঞ্চিত করে বলল, কি করবি ফোন দিয়ে তুই? অরু স্পষ্ট গলায় জবাব দিল, জায়ান কৃত্তিককে কল করব। অরুর কথায় ছাঁচিয়ে উঠল অনু। ও তৎক্ষণাৎ অরুর দিকে ক্ষিপ্র দৃষ্টি নিক্ষেপ করে তেতু গলায় বলল, অরু জায়ান কৃতিক বলা বন্ধ কর অরু, কানে লাগছে আমার। উনি আমাদের ভাই হয়। শক্ত গলায় বলল, উনি আমার স্বামী, ওনাকে আমি শুধু কৃত্তিকও বলতে পারি, স্বামীকে ভাইয়া কেন বলতে যাব? এরকম একটা সম্পর্কের কথা মুখে আনতে লজ্জা করে না তোর, যেখানে মানুষটার বাবা আমাদের মায়ের প্রয়াত স্বামী? অনুর ধারালো কথায় অরু খাবরানো বরঞ্চ সোজা সবটা ভাবে বলল, আমাদের বিয়ের সম্পূর্ণ বৈধতা আছে আপা, সমাজ যা বলে বলুক, আমি তাকে ভালোবেসে ফেলেছি, আমি আর পেছাতে পারবো না, তাহলে মরে যাব। অনু দাঁত কট মুটিয়ে বলল, তাই বলে জায়ান কৃতিককে? মানুষটা একটা উগ্র মেজাজি লোক, ছেলে বুড়ো কাউকে এইটুকুনি রেসপেক্ট দেয় না, আমাদের মাকে তো দেয় না, তাকেই ভালোবাসতে হলো তোকে? আমি যতটুকু দেখেছি তোর সাথে তো ভালোভাবে কথাও বলে না সে, তাহলে ভালোবাসাটা এলো কোথা থেকে? অনুর কথা অরু মনে মনে হাসে, অতঃপর মনে মনেই বলে, জায়ান কৃতিক রহস্যময় মানব আপা, উনি সামনে যা দেখায় ভেতরে পুরোপুরি তার বিপরীত, একদিন সেটা তোরাও বুঝবি। অরু চুপ হয়ে আছে দেখে অনু বিরক্তিজনক গলায় বলল, অরু শোন অরু, ভালোবাসিস আর যাই করিস, তবে তোর এসব অস্বাস্থ্যকর ভালোবাসার পাগলামিতে মায়ের শরীরে যদি এইটুকুনি ত্রুটি হয়েছে, কিংবা মা আবার অসুস্থ হয়েছে, তাহলে তোর খবর আছে। সঙ্গে সঙ্গে বলল, তাহলে সম্পর্কটা মেনে নিলেই তো পারিস। অরুর কথায় অনু তিতি উঠে বলল, জায়ান কৃতিককে বিয়ে করার সঙ্গে সঙ্গে বেয়াদবের খাতায় নাম লিখিয়ে ফেলেছিস দেখছি, আর কি মেনে নেব? মেনে নেওয়ার মতো সম্পর্কে জড়িয়েছিস তুই? তাহলে সেধে সেধে দরদ দেখাতে আসিস না, আমাকে একা ছেড়ে দে। অনু দাঁত কির মিরিয়ে বলল, অনু আমাকে আর মাকে না জানিয়ে বিয়ে করতে তোর একটুও বাদলো না অরু? আরো কি কি করেছিস কে জানে, নয়তো দামি ফোন, এত বড় অ্যামাউন্টের চেক, এত সব কোত্থেকে আসছে? অনুর শেষ কথা রক্ত চড়ে গেল অনুর মস্তিষ্কে। সেদিন মাও একই কথা বলেছে, আর আজ আপাও আকার ইঙ্গিতে বোঝালো কি ভাবে ওকে ওরা। আজ আর চুপ থাকলো না, অরু তেতো গলায় জবাব দিল, যদি করেও থাকি স্বামীর সাথে করেছি, পাপ তো আর করিনি, তাহলে কেন শুধু শুধু কথার আঘাত করছিস আপা? অরু মিথ্যে কিছু বলেনি, কথাটা ভেবেই দমে গেল অনু। নিজেকে বারবার বসালো অরুর জায়গাতে। আজ প্রত্যয় যদি বৈধভাবে কিছু দাবি করত, তাহলে কি অনু ফিরিয়ে দিত? কখনোই না। অরুর বেলায় কেন সবাই বিমাতাসুলভ আচরণ করছে তাহলে?